বাংলাদেশ বর্ডার গার্ড সদস্য বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যের পা ধরে মায়া কান্না করছে বিএসএফ। ভাই, এই দৃশ্য দেখার জন্য কলিজার ভিতরে আকুপাকু করতেছিল। যেমন একটা দিন আসবে ভারতের বিএসএফ এর সদস্য আমাদের বিজিবির সদস্যের পা ধরে মাফ চাইবে, প্রাণ ভিক্ষা চাইবে। সেদিন দেখে ফেললাম, সে দৃশ্য দেখে ফেললাম, চোখটা জুড়ায় গেল। ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবির পা ধরে মাপ চাইতেছে। আহারে, কি সুন্দর দৃশ্য। কয়েকদিন আগে বাংলাদেশ থেকে ওরা যেটা করে, বাংলাদেশের ভিতরে ঢুকে বাংলাদেশের কৃষকদের ধরে নিয়ে ওই দেশে ঢুকে নিয়ে কয়েকজন অনুপ্রবেশকারী করে মেরে ফেলায়। এইভাবে ওরা অগণিত বাংলাদেশিকে তারা হত্যা করেছে, নির্বিচারে অত্যাচার করেছে। এই কয়েকদিন আগে একজন কৃষককে ধরে নিয়ে যে অত্যাচার করলো, ঠিক তার কয়েকদিন পরেই ওই বিজিবি বিএসএফ সদস্যদেরকে যখন আসছিল ধরতে, বাংলাদেশিরা ঘেরাও করে ধরছে। ঘেরাও করে ধইরা ইচ্ছা মতো বাটাম দিছে রে ভাই, ইচ্ছা মতো বাটাম দিছে। কিসের অস্ত্র মস্ত্র এগুলো গোনাই ধরে নাই, ওদের কাছে কিন্তু অস্ত্র ছিল। এবং বিএসএফ বাংলাদেশে এসে কেন অস্ত্র চালাইলো না, এটার একটা ব্যাখ্যা আছে। বাংলাদেশের সীমান্তে ঢুকে সে যদি অস্ত্র চালায়, তার মানে সে কিন্তু যুদ্ধ ঘোষণা করে দিছে। সে অস্ত্র চালানো মানে হচ্ছে তার ওইখানে প্রাণ যাবে, তার দ্বিতীয় কোনো অপশন নাই। সে যদি ফায়ার করে বসে, তার মানে হচ্ছে গিয়ে ফায়ারের এগেনস্টে ফায়ার আসবে এবং হি উইল বি শট ডেড। আমার দেশের সীমানায় এসে তুমি ফায়ার করবা তারপর প্রাণ নিয়ে বেঁচে যাবা, এটা তো ইম্পসিবল। ওর খালি ফায়ারের শব্দটা হওয়া বাকি ছিল, বিজিবি দেরি করতো না, ওরে ঝাঁঝরা করে ফেলাইতো এবং তদন্তের রিপোর্ট আসতো আগে বিএসএফ ফায়ার করছে, তারপর বিজিবি ফায়ার করছে। এবং সেই রিপোর্টে বিএসএফ আর কিচ্ছু বলতে পারতো না, নাকে খড় দিয়ে ওদেরকে চলে যেতে হতো, ওদের কিচ্ছু বলার ছিল না। এরকম একবার হয়েছে তো। ভারতের একাধিক সৈন্যকে বাংলাদেশের তখন বিডিআর ছিল মেরে ফেলছে। যেই কর্নেল, যে আর্মি অফিসারের ইয়েতে তত্ত্বাবধানে এটা হয়েছে, সেই আর্মি অফিসার তখন বিডিআর এর ইয়েতে ছিল, মহাসম্মেলনে ছিল। সেই ভারত দীর্ঘদিনের পরিকল্পনা করে সেটার প্রতিশোধ দিচ্ছে, দীর্ঘদিনের পরিকল্পনা করে সেই মিডিয়ার হত্যা ঘটনায় সেই কাজটা করছে। কিভাবে করছে, কি করছে, সেগুলো তো বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি, ওটা নিয়ে আর আলোচনা করতে চাই না। এখন এমন একটা সিচুয়েশন চলতেছে, পাকিস্তান আর ভারত যে কোনো সময় যুদ্ধ লাগিয়ে যেতে পারে, যে কোনো সময় পাকিস্তান আর ভারত যুদ্ধ লাগিয়ে যেতে পারে, শুধু সময়ের অপেক্ষা। যে সিচুয়েশন মোদি তৈরি করছে, এটা মোদি যদি হিন্দু হিন্দু না করতো, মোদি যদি এই হিন্দুবাদী যে তার যে এজেন্ডা, সেই এজেন্ডা নিয়ে না আসতো, তাহলে ভারতে হিন্দু মুসলমানের মধ্যে এই দ্বন্দ্বটা তৈরি হতো না। মোদি টিকেই আছে হচ্ছে গিয়ে হিন্দুত্ববাদের উপরে। যেহেতু ভারতে হিন্দুদের সংখ্যা বেশি, তাই সেই অশিক্ষিত মূর্খ হিন্দুরা বুঝতে পারতেছে না যে মোদি তাদেরকে কোন রসাতলে নিয়ে যাচ্ছে। সে অশিক্ষিত মূর্খ হিন্দুরা যারা গরুর মূত্র সেবন করে দেবতার প্রসাদ হিসেবে, তাদেরকে কে কি বুঝাবে? তাদেরকে কেমনে বুঝাবে যে মোদি তাদের গোয়া দিয়ে কত বড় বাঁশ ঠেলে ঠেলে ঢুকাচ্ছে? এটা তাদেরকে কিভাবে বুঝাবে? কেউ বুঝাতে পারবে না, তারা ধর্মান্ধ, তারা অন্ধ, তো চোখে পট্টি দিয়ে রাখছে। শিক্ষিত, অনেক শিক্ষিত ছেলে পেলেও আছে যারা, আমি বিবেক ওবরয়ের কথা বলবো, সে তার ঘরের ভিতরে গোমাতা পালন করে, গরু পালন করে ঘরের ভিতরে, কারণ গরুকে তারা দেবতা মানে। তারা তাদের ঘরের ভিতরে, বাড়ির ভিতরে, মানে বিল্ডিং এর ভিতরে একটা গরু ইয়ে করে, পূজা করে। তো এই হচ্ছে গিয়ে শিক্ষিত সাংস্কৃতিক মানে সংস্কৃতি অঙ্গনের একজন মানুষের এই হচ্ছে দশা। যেখানে সেখানে পুরো ভারতবর্ষের চেহারা কি খুব সহজে অনুমেয়, খুব সহজে অনুমেয়। তারা কি বোঝে, তারা কি করে, তারা কি করতে চায়,
মোদী সরকার যতদিন ভারতে থাকবে ততদিন হিন্দু মুসলমান সম্পর্ক মানে সুন্দর থাকবে না। এই সরকার এবং এই ভারতের 25%-এর উপরে মুসলমান আছে, 25 না হলেও 20% আছে, এবং এই মুসলমানরা তো ভারতের অংশ, তারা ওই দেশে জন্ম, তারা ওই দেশের নাগরিক। তাদেরকে ধর্মের নাম দিয়ে একটা বিশাল জনগোষ্ঠীকে দেশ থেকে তারা বের করে দিতে চাইতেছে। তারা ইসরায়েলের মতো, ইসরায়েল আর ফিলিস্তিনের মতো আচরণ করতেছে, তারা ইহুদিদের মতো আচরণ করতেছে। তারা ওই দেশের নাগরিককে ওই দেশ থেকে বিতাড়িত করার একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কয়েকদিন আগে গুজরাটে শত শত ঘর ভেঙে দিল, কারণ একটাই, তারা একটা অজুহাত দিল যে গুজরাটে অবৈধ বাঙালি অনুপ্রবেশ করছে। আরে ভাই, যদি অবৈধ বাঙালি অনুপ্রবেশ করে থাকে, সে বাঙালিকে ধর। পুরো একটা বস্তি, একটা এরিয়া কিভাবে ভেঙে চুরে চুরমার করে দিল। তারা এখন কোথায় থাকবে, কোথায় ঘুমাবে, কি খাবে? এই যাদের মাথার উপরে বসত বাড়ি ভেঙে পড়ে যায়, তাদের মতো দুঃখ দুর্দশা এটা কেউ বুঝাইতে পারবে না। কষ্টের মধ্যে তারা দিন যাপন করবে। অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে যদি বাংলাদেশে ভারতকে ধরা হয়, ভারতের অবৈধ অনুপ্রবেশকারী যদি চিহ্নিত করে বের করা হয়, তাহলে ভারতে যে কয়জন বাঙালি থাকে, ওর চাইতে লক্ষ লক্ষ বেশি ভারতীয় বাংলাদেশ থেকে বের করা যাবে। বাংলাদেশে তো রন্ধ্রে রন্ধ্রে বাঙালি, ভারতীয় ফোর্সে ভারত, ইভেন সেটা এই পুলিশ বাহিনী পর্যন্ত, পুলিশ বাহিনীতে পর্যন্ত ভারতীয় নাগরিক খুঁজে পাওয়া যায়, এরকম সংবাদ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়। সেই সেই জায়গায় তারা বাংলাদেশকে যেভাবে নিপীড়ন করছে, বাংলাদেশি মানুষদেরকে, বাংলাদেশের ভিসা বন্ধ করে দিচ্ছে, বাংলাদেশের মানুষের চিকিৎসা বন্ধ করে দিচ্ছে, এতে ক্ষতি কিন্তু তাদেরই হয়েছে। তাদের দেশেই এখন মার্কেট চলে না। কলকাতায় বর্ডার এরিয়ার মানুষজন না খেয়ে পড়তেছে তাদের এই ভিসা প্রসেসিং জন্য। তার কোনো সমস্যা নাই, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস আছে রে ভাই। আমাদের মানুষ এখন ইন্ডিয়ায় যাবে না চিকিৎসার জন্য, চায়নায় যাবে। ইন্ডিয়া আর যাবে না তো। ইন্ডিয়ায় গেলে তোমরা কিছু টাকা পাইতা রে ভাই, তোমরা টাকা পাইতা। আমাদের দেশের মানুষ ইন্ডিয়া গেলে শুধু কি ডাক্তারের ভিজিট দিত, সেখানে ওষুধ কিনতো, হোটেলে থাকতো, তারপরে বিভিন্ন জায়গায় ঘুরতে যাইতো, বেড়াতে যাইতো, খাইতো। এই যে এত এত কারি কারি টাকা ইন্ডিয়ায় যায় শুধু চিকিৎসার নামে খরচ করে আসতো বাংলাদেশের মানুষ, সেই টাকাটা তো তোমাদের রিজার্ভ ব্যাংক বন্ধ হয়ে গেল। ভারতের বাংলাদেশের সঙ্গে যত খারাপ আচরণ করবে ততই ভারতেরই লোকসান, ততই ভারতেরই অসুবিধা হবে। সেটা মোদি বুঝবে না, কারণ মোদি কই থাকে? মোদি থাকে সেন্ট্রাল ইন্ডিয়ায়, সেখানে বসে সে কলকাতার দুঃখ সে বুঝবে না। আরো একটা প্রবলেম আছে মোদি, সেটা হলো মোদি একটা রাজ্য সরকারের থেকে উঠে আসছে। সে যেই জায়গা থেকে, গুজরাট থেকে যে জায়গা থেকে সে উঠে আসছে, সেই জায়গা থেকে সে কিন্তু কলকাতার দুঃখ বুঝবে না, সে কলকাতার বাঙালিদের দুঃখ বুঝবে না, ভারতের বর্ডার এরিয়ার মানুষের দুঃখ কষ্ট সে বুঝবে না। সে যেহেতু তার সেখানে যাতায়াতে নাই, যদিও একজন রাজনীতিবিদ হিসেবে দেশের প্রত্যেকটা কোনায় কোনায় তার খবর রাখা উচিত, কোনায় কোনায় মানুষের খবর তার জানা উচিত, কিন্তু আমি জানি না মোদী সরকার কতদিন টিকবে। কিন্তু এই মোদীকে নিয়ে তার নিজের দেশের মানুষই তুচ্ছ তাচ্ছিল্য করছে, উপহাস করছে, ঠাট্টা করছে। এর পতন, মোদীর পতন যেভাবে হবে, আমাদের দেশে শেখ হাসিনার পতন যেভাবে হয়েছে, আজকে আমি আমার কন্টেন্টে বলে যাচ্ছি, মোদীর পতন এর চেয়েও খারাপ হবে, এর চেয়ে ভয়াবহ হবে মোদীর পতন। সেই পতনটা দেখবার জন্য আমি ওয়েট করতেছি। যেমনটা আজকে আমি দেখলাম বিএসএফ কিভাবে বিজিবির পা ধরে প্রাণ ভিক্ষা চায়, মাফ চায়, মাফি কাটবো ভাই, মাফ কাটবো, বুঝে মাফ কাটবো। এই যে প্রাণ ভিক্ষা চাইছে বিএসএফ জওয়ানরা, এদের যে কলিজা, এই কলিজা নিয়ে এরা যুদ্ধ করবে কিভাবে? এরা বলে এরা বাংলাদেশকে, এরা বলে এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে এরা বাংলাদেশকে এরা স্বাধীন করছে। আরে বেটা, তোরা স্বাধীন করছস? হ্যাঁ, তোরা সহায়তা করছিস, তোরা জায়গা দিছিস ট্রেনিং দেওয়ার জন্য, তোরা অস্ত্র দিছিস, যুদ্ধ করছে বাঙালিরাই, বাংলাদেশিরাই যুদ্ধ করছে, এই কৃষকরা যুদ্ধ করছে, ডাক্তাররা যুদ্ধ করছে, শিক্ষকরা যুদ্ধ করছে। বাংলাদেশের যে কজন মুক্তিযোদ্ধারা, তোরা এমন সময় ইন্দিরা গান্ধী তো বিভিন্ন ইয়েতে সংবাদে শুনলাম যে ইন্দিরা গান্ধী শেষ সময়ে আইসা
যুদ্ধে সেনাবাহিনী ওদের পাঠাইছে, সৈনিক পাঠাইছে, শেষ সময় আইসা যখন দেখছে যে বাংলাদেশ জিতে যাচ্ছে, তখন ধান কামানোর জন্য ইন্দিরা গান্ধী বাংলাদেশের সৈন্য পাঠাইছে, এবং শেষ সময় এসে তারা বাদবাড়ি করছে, এবং সেই শেষ সময়ের বাদবাড়িতে তারা যে পরিমাণ লুটপাট করছে বাংলাদেশে এসে, এবং বাংলাদেশের এই যে জহির রায়হানকে বা করছে, গুম করছে, হত্যা করছে ইন্ডিয়া। তখন তখন বাংলাদেশ স্বাধীন। স্বাধীন বাংলাদেশে কিভাবে জহির রায়হান গুম হয়, জহির রায়হান হত্যা হয়, কিভাবে এরা, এই ইন্ডিয়া তখন তাদের যে প্ল্যান, তাদের প্ল্যান ছিল বাংলাদেশের মেধাসত্বকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে আজীবন তাদের গোলাম করে রাখার পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা এই 5ই আগস্টে ভেস্তে গেছে। এই 5ই আগস্টে শেখ হাসিনার পতন হয় নাই, 5 আগস্টে বেসিক্যালি ভারতের পতন হয়েছে। সেই পতন ভারত কিন্তু সহজেই মেনে নেবে না। এটা কিন্তু ভারত সহজে হজম করবে না, বিশেষ করে মোদি এটা হজম করবে না। সে যে কোনো ভাবে যে কোনো সময় একটা ছবল দেওয়ার জন্য সে কিন্তু বসে আছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস এত দূরদর্শী ভাই, সে কিন্তু এগুলো টের পেয়ে গেছে। সে কিন্তু বলছে যে বাংলাদেশ একটা যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, এবং সেই প্রস্তুতি সে নিয়েছে। এবং রিসেন্টলি একটা বক্তৃতায় ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে এই যুদ্ধ পরিস্থিতিতে প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি রাখতে হবে, এবং প্রস্তুতি আধা আধি প্রস্তুতি বলে কিছু নাই। সেই প্রস্তুতির একটাই লক্ষ্য, সেটা হচ্ছে বিজয়। আধা আধি কোনো প্রস্তুতি ডক্টর মোহাম্মদ ইউনূস নিচ্ছে না। সে তুরস্কের সাথে সম্পর্ক করছে, সে চায়নার সাথে সম্পর্ক করছে, সে পাকিস্তানের সাথে সম্পর্ক করছে, সে নেপালের সাথে সম্পর্ক করছে, ভারতের চারপাশের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক। এবং ভারতের চারপাশে যে কয়জন নেতা আছে তাদের মধ্যে সবচেয়ে বড় নেতা কে, একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন কার নাম সবার আগে আসবে। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটাই সবার আগে আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলে রাজনৈতিক কূটনৈতিক ভাবে ভারতকে এমন চাপ দিতে পারে, ভারত বাপ বাপ বলতে বাধ্য হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। অলরেডি নত হয়ে গেছে। অলরেডি মোদি তার দুর্বলতা বুঝতে পেরেছে, তারপরেও সে বিভিন্ন ভাবে একেবারে শেষ চেষ্টা করে যাচ্ছে কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পরাস্ত করা যায় কূটনৈতিক ভাবে। শেষ চেষ্টাটা ভাই, ভারতের সেনাবাহিনীর এই অবস্থা, এই মানে কি কলিজা এদের ভাই, এই কলিজা নিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ করবে না। যা দেখছি ভারতের সিনেমা দেখা যা ফিল হইছে ভারতের আর্মি সম্পর্কে, পুরাই একেবারে হতাশ। আমি হতাশ।